শুভ সকাল শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার সালাম ও আদাব গ্রহণ করবেন। আজ রবিবার সকাল 11টা বাজে আমার বাংলা গল্পের চ্যানেল কামালের বিবিধ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। শুরু করতে যাচ্ছি প্রখ্যাত লেখক সমরেশ মজুমদারের প্রেম ও প্রতিহিংসার গভীর এক রহস্যঘন থ্রিলার লীলা সুন্দর। আজ আমি পাঠ করব লীলা সুন্দরের শেষ পাঠ। ইতিমধ্যেই প্রকাশিত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাঠ আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের সাজেস্টেড ভিডিও চ্যানেলে। শুরু করছি লীলা সুন্দর। দুর্যোধন মিত্ররা হোটেলের সুদৃশ্য যে ঘরে ঢুকলেন, সেখানে মৃদু স্বরে বাজনা বাজছে। বেশ কিছু নারী পুরুষ পানীয় গ্লাস হাতে নিয়ে কথা বলছেন। বানসালের ইশারায় ওয়েটার স্কচ দিয়ে গেল দুর্যোধন মিত্র এবং কাপুরকে। কাপুর বললেন, এরা সবাই বিখ্যাত শিল্পপতি। দুজন এমপিকেও দেখছি ওপাশের সোফায় বসে গল্প করছেন শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। দুর্যোধন মিত্র বললেন, দিল্লিতে এটাই সুবিধা, পার্টিতে গেলে অনেককেই মিট করা যায়। কাপুর হাসলেন, মাসে দুবার করে দিল্লিতে আসুন, তাতে বিজনেসটাও বাড়বে। এই সময় বনসাল তার স্ত্রীকে নিয়ে এসে দুর্যোধন মিত্রের সাথে আলাপ করিয়ে দিলেন। মহিলা একটু স্বাস্থ্যবতী, মুখটা খুবই মিষ্টি। বললেন, আমি কৃষ্ণাকে অনেক দিন ধরেই চিনি। আপনাদের বিয়ের সময় আমি বিদেশে ছিলাম বলে আপনার সাথে পরিচয় হয়নি। আমার নাম দিব্যা। দুর্যোধন মিত্র বললেন, খুব ভালো লাগলো আলাপ করে। প্রথম গ্লাসটা শেষ করে দ্বিতীয় গ্লাস নিলেন মিস্টার মিত্র। বনসাল ও কাপুর তখন অন্য এক অতিথিকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেছেন। দিব্যা বললেন, আপনি দিল্লিতে এলে হোটেলে ওঠেন? কৃষ্ণাদের বাড়িতে জাস্ট বেড়াতে যান? কৃষ্ণার মুখে জেনেছি। হ্যাঁ, আপনি ঠিকই জেনেছেন। তো আজ কৃষ্ণা কেন এলো বুঝতে পারছি না। গতকালও আমার সাথে একটা পার্টিতে দেখা হয়েছিল। আপনাদের ওখানকার এক এমপিকে নিয়ে এসেছিল। হাসলেন দুর্যোধন মিত্র। মিস্টার রামচন্দ্র বণিক বুঝি? হ্যাঁ, বেশ ভালো মানুষ। তখনও কৃষ্ণা বেশ গম্ভীর ছিল, কিন্তু বলেনি ওর মাইগ্রেনের পেইনটা শুরু হয়েছে। মিস্টার মিত্র একটু হেসে বললেন, আমি আপনার কথা তাকে বলবো। মিসেস দিব্যা বানসালকে চলে যেতে হলো অতিথিদের আপ্যায়ন করতে। দুর্যোধন মিত্র দেখলেন কাপুর বা বনসাল কাছাকাছি নেই। গ্লাস নামিয়ে রেখে নিঃশব্দে বেরিয়ে এলেন তিনি। রেস্টুরেন্টে ঢুকে সামান্য ডিনার শেষ করে নিজের ঘরে ফিরে আসতেই দেখলেন টেলিফোনের মেসেজ। লাইট জ্বলছে। বোতাম টিপতেই তিনি শুনতে পেলেন, হ্যালো স্যার, দিস ইজ ভার্গব স্যার। পুলিশ লীলার কলকাতার হোয়ার অ্যাবাউট জানতে চাইছে। ওকে প্রশ্ন করবে সুন্দরের ব্যাপারে। আমি কি করব? মেসেজ ডিলিট করে কয়েক সেকেন্ড চুপচাপ বসে ভাবলেন মিস্টার মিত্র, না, ভার্গবের সাথে কথা বলতে ইচ্ছা করছে না। যতক্ষণ তিনি কথা না বলবেন ততক্ষণ ভার্গব পুলিশকে কিছুই জানাবে না। কিন্তু লীলার কলকাতার ফোন নাম্বার বা ঠিকানা ভার্গব পেল কী করে? মেয়েটা কি হিলটপের অফিসে যোগাযোগ করেছিল? 10 মিনিট পরে নিজের মোবাইলে তিনি কৃষ্ণা মিত্রের নাম্বারগুলো চাপ দিলেন। শুনলেন, দ্য এয়ারটেল নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ সুইচড অফ। বাধ্য হয়ে ওদের ল্যান্ডলাইনে ফোন করলেন তিনি। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে কৃষ্ণা। মাথায় যন্ত্রণা হলে যে ওষুধ খেতে হয় তাতে ঘুম আসাই স্বাভাবিক। ওর ফোনে যদি মিস কল অ্যালার্ম না থাকে তাই। রিং হচ্ছিল। একটি অবাঙালি মহিলা কণ্ঠ হিন্দিতে জিজ্ঞেস করলেন, কাকে চাই? কৃষ্ণা আছে?
মেম সাহেব তো বাড়িতে নেই, কে বলছেন? লাইনটা কেটে দিল দুর্যোধন মিত্র। হঠাৎ তার মনে হলো তিনি দিল্লিতে এলে এই হোটেলে যে ওঠেন তা কৃষ্ণা জানেন। জানে বলেই কি বনসলের পার্টিতে এলেন না? মাথা ধরাটা সেফ বাহানা, নইলে এত রাতে মোবাইল সুইচ অফ করে কেন বাড়ির বাইরে থাকবেন? অস্বস্তি হচ্ছিল খুব। অস্বস্তিটা বেড়ে গেল এই ভেবে যে কৃষ্ণা এখানে রামচন্দ্র বণিকের সাথে ঘুরছেন। ওদের মধ্যে এতটা সদ্ভাব কবে থেকে হলো? সকাল 9:30 বাজে। সুন্দরের ওখানে গেলেন দুর্যোধন মিত্র। তাকে দেখে নিয়মিত পরীক্ষা করে সিকিউরিটি একজন বলল, স্যার, দুজন লোক পেশেন্টের সাথে দেখা করতে এসেছিল। ওদের কাছে স্পেশাল কার্ড ছিল না বলে আমরা ঢুকতে দেইনি। সে কি, ওরা এই অবধি এলো কি করে? রিসেপশনে বাধা দেয়নি? স্যার, আমরা খবর নিয়েছি। ওরা অন্য পেশেন্টের কাছে যাবে বলে ভিজিটার্স কার্ড দেখিয়ে উপরে উঠেছিল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ঘরে ঢুকতেই নার্স এগিয়ে এলেন। গুড মর্নিং স্যার, মিস্টার মিত্র কেমন আছেন? গুড মর্নিং। আপনাকে একটা সুখবর দিচ্ছি স্যার। আপনার ছেলের সেন্স ফিরে এসেছে। আজ কয়েকটা শব্দ কয়েকবার বলেছে সে। কি শব্দ আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইটস এ নেম। ও কয়েকবার লীলা বলে একটা নাম উচ্চারণ করেছে। চমকে উঠলেন দুর্যোধন মিত্র। জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে এত শব্দ, এত নাম থাকা সত্ত্বেও তার মানে লীলা নামটা কেন আসছে? ভালো করে খোঁজ নিয়েছেন তিনি, নিয়ে নিশ্চিন্ত ছিলেন। সুন্দরের দার্জিলিং ছুটে গিয়ে লীলাদের কলকাতা পাঠানোর ব্যাপারটা একটা তাৎক্ষণিক আবেগের প্রকাশ মাত্র। মেয়েটার সঙ্গে হিলটপে থাকার সময় কথা বলা তো দূরের কথা, পরিচয় পর্যন্ত ছিল না। মেয়েটা কলকাতায় পৌঁছানোর আগেই বোধ করি সেই দুর্ঘটনা ঘটেছিল। কোনো রকম প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার তো কোনো সুযোগই হয়নি। তাহলে সুন্দর কেন লীলার নামটা ঘোরের মধ্যে উচ্চারণ করছে? নার্স জিজ্ঞেস করলেন, স্যার, এই লীলাটা কে, আপনার পরিচিত? না বলতে গিয়েও পারলেন না। দুর্যোধন মিত্র মুখে কিছু না বলে মাথা নেড়ে জানালেন, হ্যাঁ, পরিচিত। নার্স জিজ্ঞেস করলেন, স্যার, তাকে এখানে নিয়ে আসা যাবে? চমকে উঠলেন দুর্যোধন মিত্র। কেন? নার্স কিছুটা ইতস্তত করে মুখ খুললেন, বললেন, ডাক্তার সম্ভবত আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবে স্যার। আধা ঘন্টা পরে ডাক্তারের চেম্বারে গিয়ে দুর্যোধন মিত্র জানলেন সুন্দরের শরীর চমৎকার সাড়া দিচ্ছে, কিন্তু তার মাথা তেমন চোট না পাওয়ায় সত্ত্বেও স্বাভাবিক হতে সে পারছে না। মাথা ঠিক হয়ে গেলে অপারেশনের কথা ভাবা যাবে। তো ছেলের মাথার স্ক্যানিং রিপোর্টে কিছু পাওয়া যায়নি? ডাক্তার বললেন, খুব মাইনর স্যার, তার জন্য ওষুধই যথেষ্ট। কিন্তু কাল থেকে পেশেন্ট একটা শব্দ উচ্চারণ করছে, হয়তো সেই নামটাই তার মনে পড়ছে। আজ বিকালের মধ্যেই ওর সেন্সটা পরিষ্কার হয়ে যাবে। ওই লীলা নামের মেয়েটি কোথায় থাকেন? ডাক্তার জিজ্ঞেস করলেন। আমি যতদূর জানি এখন সে কলকাতায় আছেন। তাকে অনুরোধ করলে কি স্যার তিনি দিল্লিতে আসবেন? আমি যতদূর জানি তার বাবার চিকিৎসার জন্য ওরা কলকাতা গিয়েছে। দুর্যোধন মিত্র বললেন। তাছাড়া তিনি বাক্য শেষ করলেন না শুনে ডাক্তার তার মুখের দিকে তাকালেন। একটু অস্বস্তি নিয়েই দুর্যোধন মিত্র বললেন, ওই মেয়েটি আমার হোটেলের একজন সামান্য রিসেপশনিস্ট। আমাদের সঙ্গে ওর দূরত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ছেলে ঘোরের মধ্যে ওর নাম উচ্চারণ করছে, এ খবর চাওর হলে আমাদের ওখানে আলোচনার বিষয় হয়ে যাবে। ডাক্তার কিছু একটা ভাবলেন, তারপর জিজ্ঞেস করলেন, এত পার্থক্য থাকা সত্ত্বেও নিশ্চয়ই ইমোশনাল অ্যাটাচমেন্টটা হয়েছিল, আর সেটা তো একদিনে হয়নি। তাহলে আপনি সতর্কিত করেননি কেন? ডক্টর,
ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি হয়ে থাকে তাহলে তা একদিনেই হয়েছে। মেয়েটির কলকাতা যাওয়ার দিন, তার আগে ওদের আলাপই ছিল না। ডাক্তার যেন চমকে উঠলেন, বললেন, সে কি? ডক্টর, আমিও একই রকম অবাক হচ্ছি। ডক্টর বললেন, কিন্তু আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, তবুও বলছি, মহিলাকে পেশেন্টের সাথে আমাদের দরকার। ওকে যত তাড়াতাড়ি পারেন এখানে নিয়ে আসেন। ঘণ্টাখানেক নিজের সাথে তর্ক করলেন দুর্যোধন মিত্র। লীলাকে দিল্লিতে আসার প্রস্তাব দেওয়া মানে সে ধরে নেবে তাকে মিত্র পরিবার স্বীকৃতি দিতে ইচ্ছুক। এটা কখনোই সম্ভব নয়। গোলাপের বাগানে একটা ঘেটু ফুল চারা পুঁতে দিলে তা থেকে ঘেটু ফুলই হবে, গোলাপ জন্মাবে না। কিন্তু ডাক্তারের কথাও তো ফেলে দেওয়া যাচ্ছে না। সুন্দরের যে অবস্থায় এখন রয়েছে তা বেশি দিন চললে তার শরীর সুস্থ হয়তোবা হবে, কিন্তু মনের জড়তা যদি না থাকে তাহলে অথর্ব হয়ে থাকতে হবে ওকে। এই সমস্যাটার সমাধান যদি লীলা এলে সম্ভব হয়। শেষ পর্যন্ত দুর্যোধন মিত্র ভার্গবকে ফোন করলেন। লীলার টেলিফোন নম্বরে বোতাম টিপতেই ওটা বাজলো, ওর গলা শোনা গেল। ভার্গব বললেন, লীলা, দিস ইজ ভার্গব। ইয়েস স্যার। ফোনটা লীলা আসলে কল্পনাও করেনি। তোমার বাবার অবস্থা কীরকম? ভালো নয় স্যার। ডাক্তাররা প্রেশার দিচ্ছেন আর একটা মেজর অপারেশন করার জন্য। প্রায় 4 লক্ষ টাকার ধাক্কা, তার উপর অন্যান্য খরচও রয়েছে। আমি যে কী করব স্যার বুঝতেই পারছি না। লীলার গলাটা খুব করুণ শোনালো ভার্গবের কাছে। এত আপসেট হয়ে পড়ছো কেন? তোমার বাবার আর হসপিটালের নামটা আমাকে বলো তো, লীলা জানালো। ভার্গব থেমে থেমে পরের কথাগুলো বললেন। তিনি বললেন, আজ একটু পরে আমাদের অফিস হাসপাতালের সাথে কন্ট্রাক্ট করছে। তোমার বাবার অপারেশনের যাবতীয় খরচ অফিস বহন করবে। আনন্দে চিৎকার করে উঠল লীলা, স্যার! ইয়েস লীলা, আমাদের কলকাতা অফিসের মিস্টার সেন দেখাশোনা করবেন। কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো? কৃতজ্ঞতা আমাকে জানাচ্ছ কেন? আমার তো এত ক্ষমতা নেই। ইউ মাস্ট বি গ্রেটফুল টু মিস্টার দুর্যোধন মিত্র। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য তার বদলে তিনি তোমার কাছে একটা সাহায্য চাইছেন, ভার্গব বলল। অবাক হলো লীলা, আমার কাছ থেকে সাহায্য? হ্যাঁ, তুমি জানো সুন্দর খুবই অসুস্থ। দিল্লিতে তার চিকিৎসার উন্নতি খুব ধীরে ধীরে হচ্ছে। মাঝে মাঝে যখন জ্ঞান ফিরে আসছে তখন সে নাম বলছে কার জানো? কার নাম স্যার? তোমার। ডাক্তার চাইছেন এই সময় তুমি যদি ওর বিছানার পাশে থাকো, ওর সাথে কথা বলো, তাহলে দ্রুতই উন্নতি হবে সুন্দরের। আমি আমি কি করে যাব? যাবে, কারণ বাবার চিকিৎসার বিষয়টা রয়েছে কলকাতায় এবং সব দায়িত্ব নিয়েছি আমরা। ওখানে তোমার করার কিছুই নেই, ভার্গব বললেন। লীলা বললেন, কিন্তু স্যার, মিস্টার মিত্র তোমার বাবার জন্য এতটা করছেন, আর তুমি তার ছেলের জন্য এটুকু করতে পারবে না? ভেবে নাও, তুমি একজন নার্স, পেশেন্টকে সুস্থ করার জন্য দিল্লিতে যাচ্ছ। পেশেন্ট সুস্থ হলেই ফিরে আসবে। লীলা, প্লিজ না বলো না। ঠিক আছে স্যার। তাহলে আমাদের মিস্টার সেন তোমাকে টিকিট পৌঁছে দেবেন। আজই দিল্লিতে পৌঁছে দেখবে ড্রাইভার তোমার নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। সে তোমাকে হসপিটালে পৌঁছে দেবে। তুমি সোজা ডক্টর সান্তানির সঙ্গে দেখা করবে। বাই। ডাক্তার সান্তানি প্রবীণ একজন মানুষ। তার সামনে গিয়ে লীলা বসতেই তিনি জিজ্ঞেস করলেন, কোনো মানুষ যখন ঘোরের মধ্যে একজন মহিলার নাম উচ্চারণ করে তখন তাকে খুব কাছের মানুষ বলেই সবাই ভাবে। আপনার সঙ্গে সুন্দর মিত্রের নিশ্চয়ই খুব গভীর হয়ে একটা সম্পর্ক ছিল? না স্যার, আমার মাত্র একদিনের কথা হয়েছিল। অদ্ভুত একটা ব্যাপার। আপনার দিক থেকে ওর সম্পর্কে কোনো ইমোশনাল অনুভূতি আছে কি? সোজা হয়ে বসলো লীলা। তারপর বলল, ওর ব্যবহার
আমি ঠিক বোঝাতে পারবো না। হি ইজ, স্যার, একদম আলাদা ধরনের একজন মানুষ। এক্ষেত্রে যদি আপনাকে একটু অভিনয় করতে হয় তাহলে প্লিজ করবেন। সুন্দর আমার সান্ত্বনা, সমবেদনা, প্রেরণা চাইবে, আপনি সেটা চাইবেন, সেটুকু দেবেন। লীলার স্পেশাল কার্ড করিয়ে রেখেছিলেন দুর্যোধন মিত্র, অতএব সিকিউরিটির বেড়া ডিঙিয়ে কেবিন ঢুকতে অসুবিধা হলো না। সুন্দরকে দেখে অবাক হয়ে গেল লীলা। গোটা মুখে কালো দাড়ি, চোখ বন্ধ, গলা পর্যন্ত সাদা চাদরে ঢাকা। নার্স বললেন, আপনি নিশ্চয়ই জানেন আপনাকে এখানে 24 ঘন্টাই থাকতে হবে। পাশের অ্যান্টি রুমে ডিভান রয়েছে, সেখানে বিশ্রাম নিতে পারেন। আপনার খাবার এখানেই এনে দেওয়া হবে। কেন? ফর সিকিউরিটি রিজন। মানে আমি বুঝলাম না। নার্স গলার স্বরটা একটু নিচু করে বললেন, আসলে যারা পেশেন্টকে খুন করতে চেয়েছিল তারা পরে আবার আসতে পারে ভেবে কোনো ফাঁকি রাখা হয়নি। আপনি পাশের ঘরে গিয়ে চেঞ্জ করে নিন। মানুষটা শুয়ে আছে প্রায় মৃতদেহের মতো। রাত তখন 2টো। পাশের ঘরের ডিভানে শুয়েছিল লীলা। গোঙানির আওয়াজ কানে আসতেই উঠে বসলো সে। এ ঘরে এসে দেখলো কোনার চেয়ারে নার্স বসে ঢুলছে। আওয়াজটা বের হচ্ছে সুন্দরের মুখ থেকে। আচমকা থেমে গেল সেটা, আর সে স্পষ্টই শুনতে পেল, লীলা, লীলা। সমস্ত শরীরে কাঁটা ফুটে উঠল। একটি অর্ধমৃত মানুষের শরীর থেকে তার নাম বেরিয়ে আসছে। এ অবস্থাতেও সুন্দর তার নাম কি করে উচ্চারণ করছে? সে এগিয়ে গেল সুন্দরের মুখের পাশে, ঘনিষ্ঠ হয়ে বসে নিচু স্বরে বলল, এই তো আমি লীলা, আমি এখানে। সুন্দরের চোখ বন্ধ হয়ে গেছে, আবারও চোতানার লোভ পেয়ে গেছে তার। আরও কয়েকবার ডাকলো লীলা। ওপাশ থেকে নার্সের গলা ভেসে এলো, এখন উনি আর শুনতে পাবেন না, যান শুয়ে পড়ুন। সন্ধ্যের পর দুর্যোধন মিত্র টেলিফোন করলেন স্ত্রীকে। ফোনটা এবার কৃষ্ণাই ধরলেন। গলার স্বর শুনে হাসলেন। শেষ পর্যন্ত তাহলে তোমার সময় হলো? হ্যাঁ, আমি খুব ব্যস্ত ছিলাম। মাইগ্রেনের যন্ত্রণা কমেছে? মাইগ্রেন জানলে কি করে? তোমার বান্ধবী বললেন এত যন্ত্রণা যে তুমি শয্যাশায়ী ছিলে, তার নেমন্ত্রণ রাখতে পারেনি। এখন কেমন আছো? ভালো। কৃষ্ণা জিজ্ঞেস করলো, তোমার ছেলের খবর কি? চিকিৎসা চলছে। আরে সেটি তো আমি জানি, আর তুমি তো সেটি জানবেই। তোমার কথার মধ্যে অন্যরকম কোনো একটা সুর পাচ্ছি বলে মনে হচ্ছে, সেটা তোমার কান শুনছে, বললেন দুর্যোধন মিত্র। লীলা একটু চিন্তিত স্বরে বলল, আমি তোমার সাথে সরাসরি কথা বলতে চাই। কৃষ্ণা, শোনো, কথাটা এমন ধারালো যে বলতে বলতে কখন কাকে ক্ষতবিক্ষত করবে কেউ জানে না। এটি মনে হয় না বলাই ভালো। এসব বাজে কথা। তুমি কখন আসবে? না, আমি খুব টায়ার্ড, আমি আসছি না। তাহলে আমি যাচ্ছি, এসো, একা আসবে? মানে শুনলাম তুমি দিল্লিতে নতুন সঙ্গী পেয়েছো। তুমি আমাকে অপমান করতে পারো না। ওকে, এসো। টেলিফোন নামিয়ে রাখলেন দুর্যোধন মিত্র। কৃষ্ণা এলেন 1 ঘন্টা পরে। এখন রাত 8টা। দুর্যোধন দেখলেন কৃষ্ণা সেজেগুজেই এসেছেন। শাড়ি নয়, স্কার্ট পরেছেন, গলার অনেকটাই উন্মুক্ত। হোটেলের ঘরে বসে বললেন, তুমি কি এটা ঠিক করলে? কোনটা? একটা পাতি রিসেপশনিস্ট মেয়েকে সুন্দরের কেবিনে ঢুকিয়ে দিলে, কারণ সে ঘোরের মধ্যে তার নাম আওড়াচ্ছিল। ছি, মেয়েটি ওখানে একা নেই কৃষ্ণা, নার্স রয়েছে। সো হোয়াট? কৃষ্ণা বললেন। কেন ওখানে তাকে এখানে আনতে হলো? আমাকে অবিশ্বাস করে ওখানে ঢুকতে দাওনি? ওকে কি করে দিলে? মাথা নাড়লেন দুর্যোধন মিত্র। বললেন, ডাক্তারের পরামর্শে। বলো, কি বলতে এসেছো? তোমার সম্পত্তির মোট পরিমাণ কত? জানি না। হতেই পারে না। কেন জানতে চাইছো? আমি তোমার সাথে কোনো বিরোধ চাই না। তোমার স্থাবর সম্পত্তির উপর আমার কোনো লোভও নেই। শুধু অস্থাবর সম্পত্তির ঠিক অর্ধেক
তুমি আমার নামে ট্রান্সফার করে দাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। কৃষ্ণা বললেন, আর আমি যদি মুক্তি না চাই? আমি আর পারছি না। কৃষ্ণা মাথা নাড়লেন, তোমাকে অসহ্য লাগছে। ও, তাহলে তো পুরো ব্যাপারটা আমার ভাবতে হবে। কোন ব্যাপারটা? সুন্দর লীলাদের এয়ারপোর্ট ছেড়ে যখন ফিরছিল তখন একটা সুমো গাড়ি তার গাড়িকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। যাদের এই পরিকল্পনা ছিল তারা ভেবেছিল ওখান থেকে পড়লে কেউ বাঁচতে পারে না। যখন জানা হয়ে গেল সুন্দর মরেনি, তখন সেই সুমো গাড়ির ড্রাইভারকে মেরে ফেলা হলো। ব্যাস, প্রমাণ শেষ। কিন্তু যখন জানা গেল তার 2-3 দিন আগে সেই ড্রাইভার একজনের সাথে কথা বলতে গিয়েছে, তাকে অনেক টাকা পাইয়ে দেবে এবং সেটা পেলেই ড্রাইভার অন্য কোথাও চলে যাবে, কে সেই লোক? অবশেষে তারও হদিস পাওয়া গেল। লোকটা আমাদের বাড়িতে কাজ করত, বিশেষ করে তোমার কাজ করত। একজন পরিচালিকার শ্লীলতাহানি করার জন্য তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। আর আশ্চর্য কি জানো, তাকে চাকরি দিয়েছিল আমার হাতে তৈরি রামচন্দ্র বণিক, আমাদের স্বনামধন্য এমপি। কিন্তু তার খোঁজে পুলিশ গিয়ে শুনল সেই লোক হাওয়া হয়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে সে দিল্লিতে এসেছে। দুর্যোধন মিত্র থামলেন, উঠে দাঁড়ালেন। কৃষ্ণা, তুমি এসব কথা আমাকে বলছো কেন? আমি ভাবছি, বলতে পারো জোরে জোরেই ভাবছি। আমি এসব কিছুই জানি না। তোমাকে একদিন সময় দিলাম, তারপর আমাকে জানাবে। কৃষ্ণা দরজার দিকে এগিয়ে গেলেন। আমার মনে হয় কৃষ্ণা, তোমার এখন বাড়ি ফেরা উচিত নয়। কৃষ্ণা বলল, মানে? কৃষ্ণা, শোনো, দুর্যোধন মিত্র বললেন, দিল্লি পুলিশ হন্যে হয়ে সেই লোকটাকে খুঁজছে। আজ বিকালেও তাকে হাসপাতালে নাকি দেখা গেছে। আচ্ছা, তুমি কি তার কাছেই লীলার খবর জেনেছ? চোখ দুটো বন্ধ করলেন কৃষ্ণা, যেন নিজেকে সংযত করলেন। তারপর বললেন, তুমি কি চাইছো? দেখো, আমি শান্তি চাই। আমি কোনো সংঘাত চাই না, কোনো রেষারেষি নয়। আমার ছেলে প্রচণ্ড অসুস্থ, আমি চাই সে সুস্থ হয়ে উঠুক। তবে তাকে যে এ অবস্থায় নিয়ে এসেছে তাকে তো শাস্তি পেতে হবে। সুন্দরকে যে হত্যা করার চেষ্টা হয়েছিল তার প্রমাণ কি? একটি ড্রাইভারকে খুন করা হয়েছে, অথবা আর একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানেই কি সুন্দরকে চেষ্টা করা হয়েছিল? একথা মানতে আমি কিন্তু রাজি নেই। মাথা নাড়লেন কৃষ্ণা। ওটা দুর্ঘটনা না খুন তা সঠিক বলতে পারবে সুন্দর, কিন্তু তার পক্ষে কখনোই কথা বলা সম্ভব হবে না। তুমি এই তথ্য পেলে কোথা থেকে? তুমি আমাকে সুন্দরের সাথে দেখা করতে না দেওয়ার ব্যবস্থা করেছ, কিন্তু সম্পর্কে সে আমার সন্তান, তার খবর নিতে আমার ইচ্ছে করে। তুমি তো ওই ইচ্ছাটাকে মেরেই ফেলতে পারো না। আমি হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলেছি, জেনেছি সুন্দরের পক্ষে আর কখনোই উঠে দাঁড়ানো সম্ভব নয়, কারণ তার মস্তিষ্ক আর কোনো কাজই করছে না, করবেও না। এ অবস্থায় নিজের শত্রু তৈরি করে প্রতিহিংসা পরায়ণ হওয়া কি তোমার উচিত হবে? আচ্ছা, চললাম। কৃষ্ণা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কৃষ্ণা বাইরে বেরিয়ে এসেই মোবাইল ফোন করলেন। লিফট নামতে নামতে নিচ থেকে কানেকশন পেলেন। তোমাকে বলেছিলাম লোকটাকে দিল্লিতে নিয়ে আসা ঠিক করনি। ওপাশ থেকে প্রশ্ন হলো, কেন? মিত্র ওর গতিবিধি জানেন। ওকে এখনই দিল্লির বাইরে চলে যেতে বলো, ও রাতেই নেপাল চলে যাক। কৃষ্ণা বললেন, বেশ। তুমি কবে ফিরে যাবে? পার্লামেন্ট চলছে। ওহ, এতদিন হয়ে গেল কিন্তু কিছুই করা সম্ভব হলো না। মেয়েটা তো এসে গেল। কোনো লাভ হবে না, সুন্দর আর কখনো কথা বলবে না। আমি কিন্তু অস্বস্তিতে আছি। মিত্রকে মোটেই নার্ভাস বলে মনে হলো না। ধৈর্য ধরুন ম্যাডাম, আর কতদিন? আর 48 ঘন্টা। লাইনটা কেটে দিলেন কৃষ্ণা মিত্র। এখন ভোর রাত। বাইরে যে সকাল হচ্ছে, হাসপাতালের ভেতরের কেবিনে
তার কোনো ইঙ্গিতই পাওয়া যাচ্ছে না। লীলা চেয়ার টেনে সুন্দরের পাশে এসে বসেছিল। ওপাশের কোণে নার্স ঘুমাচ্ছে। সুন্দরের শীর্ণ মুখের দিকে তাকিয়ে লীলার খুব খারাপ লাগছিল। কি পাল্টে গেল মানুষটা। তার সহকর্মীরা কতই না গল্প শুনিয়েছে এই লোকটির চরিত্রহীনতার, কিন্তু দার্জিলিংয়ে প্রথম আলাপের পর থেকে একবারের জন্যেও তার সাথে কোনো মিল খুলে পায়নি সে। একেবারে নির্লিপ্ত হয়ে তার সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু কেন, এই প্রশ্নের জবাব সে যেমন জানতে চায়নি, কিন্তু সুন্দরও যেচে দিতে উদ্যোগ হয়নি। আজ মানুষটা কি অসহায়। কপালে আঙুল লাগলো লীলা। ঠান্ডা স্পর্শ। একটু বাদেই সুন্দরের মাথাটা নড়ে উঠতেই ঠোঁট নড়তে শুরু করলো তীর করে। লীলা কাছাকাছি মুখ নিয়ে গেল, বলল, আমি লীলা। ঠোঁট স্থির হয়ে গেল, মুখ ভাবলেশীন। লীলা কয়েকবার ফিসফিসিয়ে ডাকলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। খুব আস্তে আঙুল বুলিয়ে দিচ্ছিল সে সুন্দরের চোখে, কপালে আর ঠোঁটে। নার্সের নাম মারিয়া গোমেজ। বাড়ি ছিল গোয়ায়। ওখানেই নার্স ট্রেনিং নিয়ে চাকরি শুরু। ধীরে ধীরে এই উন্নতি। অনেকগুলো ভালো ভালো হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত দিল্লির এই দামি হাসপাতালে ভালো একটা মাইনের চাকরি পাওয়ায় একমাত্র মেয়ে জুলিয়াকে দামি স্কুলে ভর্তি করতে পেরেছে। মিস্টার গোমেজের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল 3 বছর আগে। তখন মেয়ে জুলিয়ার বয়স মাত্র 4। লোকটা কিছুতেই তার অতিরিক্ত মদ্যপানের অভ্যাসটা ছাড়তে রাজি হয়নি। হাসপাতাল থেকে বেরিয়ে একটা অটো নিয়ে কোরালবাগে আসতেই বড়জোর আধ ঘন্টা লাগে। মারিয়া অটো ছেড়ে গলির মধ্যে ঢুকলো, তখন ঘড়িতে 7:30 বাজে। আর 1 ঘন্টা পরে 8:30টায় জুলিয়ার স্কুল বাস আসবে। পার্বতী ওকে তার মধ্যেই তৈরি করে দেবে। পার্বতী বিহারের বউ। এখানে স্বামী মরে যাওয়ার পর ভাসছিল। খবর পেয়ে মারিয়া তাকে নিয়ে এসেছিল। অনেক ঘষে মেজে নিজেদের মতো করে নিয়েছে। বেল বাজাতেই যেভাবে দরজাটা খুলল পার্বতী এবং কেঁদে উঠল, তাতে চোখ কপালে উঠল মারিয়ার। কি হয়েছে জিজ্ঞেস করায় পার্বতী কি বলবে তা ভেবে পাচ্ছিল না। অনেক ধমক খাওয়ার পর সে জানতে পারল জুলিয়াকে সে খুঁজে পাচ্ছে না। পায়ের তলার মাটি নড়ে গেল মারিয়ার। প্রশ্ন করে জানতে পারল পড়ার ঘরে গুছিয়ে নিয়ে জুলিয়া বাইরের ঘরে বসে টিভি দেখছিল। সে সময় পার্বতী কিচেনে। তার যেন টিভির আওয়াজের সঙ্গে বেল বাজার একটা আওয়াজ কানে এসেছিল। প্রথমে সে ভেবেছিল ওটা টেলিভিশনেই বেজেছে। মিনিট খানেক বাদে হাতের কাজ শেষ করে এসে সে বাইরের ঘরে দেখতে পেল দরজাটা ভেজানো আর জুলিয়া নেই। দ্রুত নিচে নেমে চারিদিক খুঁজেও সে মেয়েটাকে দেখতে পায়নি। কিন্তু সামনের দোকানের লালা বলল জুলিয়া নাকি একটি মেয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছে। লোকটির সঙ্গে একজন স্ত্রীলোকও ছিল। মারিয়া পাগল হয়ে গেল। 2-3 বার তন্ন তন্ন করে শুধু পাড়াটা নয়, গোটা আজমলখা রোডই দেখে ফেলল, কোথাও নেই জুলিয়া। তার পরে পরেই একটা ফোন এলো তার কাছে। মিসেস গোমেজ? ইয়েস। শ্বাস বন্ধ করে কথা বলল মারিয়া। তার শ্বাসটা ইতিমধ্যেই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমি বুঝতে পারছি বাড়ি ফিরে মেয়েকে না দেখে আপনি খুবই আপসেট। আপনি কে? বলল মারিয়া। আপনার মেয়ে আমার কাছে আছে। ওকে আপনি ফিরে পেতে কি চান? নিশ্চয়ই। কেন কেন ওকে নিয়ে গেছেন? আমি কারো কোনো তো ক্ষতি করিনি, না করেননি। আপনি কি মেয়েকে না পাওয়ার কথা ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছেন? না। কিন্তু প্লিজ এই ভুলটা করবেন না দয়া করে। আপনি কেন আমার মেয়েকে নিয়ে গেছেন? খুব সহজ। আপনাকে একটা কাজ করে দিতে হবে। করে দিলেই আপনি আপনার মেয়েকে ফেরত পেয়ে যাবেন।
আমরা ওকে বেশিক্ষণ কাঁদাতে চাই না। সে কাঁদছে, খুব স্বাভাবিক, তাই না? ফুঁপিয়ে উঠলেন মিসেস গোমেজ। কেন আমার মেয়েকে কাঁদাচ্ছেন আপনি? আপনাকে তো আমি চিনি না। মিসেস গোমেজ, আমি আপনাকে চিনি। কি কাজ করতে হবে বলুন? খুব সিম্পল কাজ করতে হবে আপনাকে। হাসপাতালে আপনি একটি অর্ধমৃত পেশেন্টকে অ্যাটেন্ড করছেন। মাত্র 3 জনের নার্সের ওই কেবিনে যাওয়ার অনুমতি রয়েছে। বাকি 2 জনের যথেষ্ট বয়স হয়েছে, কোনো পিছুটার নেই। তাই আপনাকেই আমাদের বেছে নিতে হলো। হ্যাঁ, আপনার ডিউটি আবার কখন শুরু হচ্ছে? রাত 9টায়। তার মধ্যেই আপনি জেনে যাবেন আপনাকে কি করতে হবে। আপনি কি রাজি আছেন? হ্যাঁ, গুড। অন্য কিডন্যাপারদের মতো কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার মেয়েকে আটকে রাখবো না। আপনি যখন কথা দিয়েছেন তখন ওকে আজই ফেরত দেব, কিন্তু কথার খেলাপ হলে আমি চেষ্টা করব। লাইনটা কেটে গেল। মারিয়া দ্রুত ওই নম্বরে ডায়াল করে শুনল ওটা এসটিডি বুথ। জুলিয়া ফিরল মিনিট 40 পরে একা। ঝাঁপিয়ে পড়ল মারিয়া। কোথায় গিয়েছিলি? কার সাথে গিয়েছিলি? কেন গিয়েছিলি? বারে আঙ্কেল আন্টি এসে বলল ড্যাডের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই আমাকে দেখতে চায়। দেরি না হলে আর হয়তো আমি দেখতে পারবো না। তো পারবে তো কেউ বলে যাসনি? ওরা এমন তারা দিল দেখা হয়েছে না? গিয়ে শুনলাম ড্যাড মারা গিয়েছে। আই ফেল সো ব্যাড মাম। না, তোর ড্যাডের কিছু হয়নি, ওরা খারাপ লোক, তোকে কিডন্যাপ করেছিল। ও মা, কিডন্যাপ করলে আমার সাথে এত ভালো ব্যবহার করবে কেন? কেন অত তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে যাবে? মাঝখান থেকে আমার স্কুলটাই আজ যাওয়া হলো না। জুলিয়া ভেতরে চলে গেল। মারিয়া বুঝলো তার কিছুই করার নেই। সকালে স্নান করে পোশাক বদলে লীলা চুপচাপ বসেছিল। তার কেবলই মনে হচ্ছিল সে এভাবে কতদিন এখানে থাকবে। বাবার অপারেশন হলো কি না, হলেও কেমন আছে তার কোনো খবর পাচ্ছে না। কিন্তু সুন্দরের দিকে তাকাতেই ওর মনটা নরম হয়ে যাচ্ছিল। সিকিউরিটি মারফত তার ব্রেকফাস্ট এলো। যে বয়স্ক নার্স ডিউটিতে ছিলেন তিনি এগিয়ে এসে বললেন, দাঁড়াও। তারপর ট্রে তুলে খাবারের ঘ্রাণ নিয়ে বললেন, ঠিক আছে, যেতে পারো। এটা করতে হলো বলে তুমি কিছু মনে করো না, আমার উপর এটা করার নির্দেশ আছে। খাওয়া শেষ হতে না হতেই নার্স ডাকলেন, প্লিজ কাম। অ্যান্টিরুম থেকে কেবিনে ছুটে গিয়ে লীলা দেখল সুন্দর আবার অস্থির হয়েছে। তার মাথা দুপাশে বারবার ঘুরছে। লীলা ওর মুখের কাছে গিয়ে বলল, কি হয়েছে বলো? আমি লীলা, আমি লীলা। মাথাটা স্থির হলো। লীলা আবার বলল, আমি লীলা। লীলা? ফিস ফিস শব্দ বের হলো সুন্দরের দুটো ঠোঁটের ফাঁক থেকে। হ্যাঁ, আমি লীলা। লীলা? ঠোঁটের কাছে এলো প্রশস্তির চাপ। প্লিজ তাকাও সুন্দর, আমি লীলা, আমি লীলা। চোখ কুচকে গেল, পা তার নড়ল কয়েকবার। ওদিকে তখন নার্স ইন্টারকমে উত্তেজিত গলায় বলছে, ডাক্তার প্লিজ কাম কুইক, হি ইজ রেসপন্ডিং। লীলা ততক্ষণে সুন্দরের দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ফেলেছে। চোখ খোলো, চোখ খোলো প্লিজ। লীলা শব্দটা বেরোনো মাত্রই আবার আগের অবস্থায় ফিরে গেল সুন্দর। বেশ কয়েকবার ডাকাডাকিতে কোনো কাজ হলো না। এই সময় ডাক্তার কেবিনে ঢুকলেন হন্তদন্ত হয়ে। সমস্ত শোনার পর ভদ্রলোক তখনই সুন্দরের ব্রেন স্ক্যান করার ব্যবস্থা করলেন। ঘণ্টাখানেক পরে তার চেম্বারে দুর্যোধন মিত্রের সঙ্গে তিনি কথা বলছিলেন। অত্যন্ত উত্তেজিত ডাক্তার ভদ্রলোক। আগের রিপোর্টের সঙ্গে প্রচুর পার্থক্য দেখা দিয়েছে এবং সেগুলো ভালোর দিকে। চিকিৎসা শাস্ত্রে এরকম ঘটনা লাখে একটাই হয়। এভাবে চললে দুর্যোধন মিত্র জিজ্ঞেস করলেন, আচ্ছা কী করে হলো? আমরা সবাই ওই মেয়েটির কাছে গ্রেটফুল মিস্টার মিত্র। আমি নিশ্চিত ওর জন্যই এই মিরাকলটা সম্ভব হয়েছে।
ওখানে এখানে ওকে নিয়ে এসে আপনি যে কি ভালো করেছেন তা বলার মতো বিষয় নয়। গম্ভীর গলায় বললেন দুর্যোধন মিত্র। ডক্টর। ইয়েস স্যার। সুন্দরের এই পরিবর্তনের কথাটি কে কে জানে? যে নার্স ডিউটিতে আছেন ওই লীলা নামের মেয়েটি আর আমি। কেন স্যার? নার্স নিশ্চয়ই বাড়িতে যাবেন। হ্যাঁ, ওকে বলে দিন এই ইমপ্রুভমেন্টের কথা যেন উনি কাউকে না বলেন, বরং বলবে অবস্থা আরও খারাপের দিকে। আপনাকেও অনুরোধ করছি আপনি তাই বলবেন। ডাক্তার বললেন, স্যার কিন্তু কেন? আপনি জানেন ডক্টর, ওর জীবন বিপন্ন। যারা ওর মৃত্যু চায় তারা জানে ও আর বাঁচবে না। এখন উল্টোটা হচ্ছে জানলে ওরা মরিয়া হয়ে উঠবে। ওহ আচ্ছা, প্লিজ ডক্টর, আমার কথাটি মনে রাখবেন। ওকে স্যার। দুর্যোধন মিত্র ডাক্তারের চেম্বারের বাইরে বেরিয়ে আসতেই মোবাইল আওয়াজ হলো। দুর্যোধন মিত্র বললেন, হ্যালো। ইয়েস, মিস্টার মিত্র বলছেন? ইয়েস, আমি দিল্লি পুলিশ থেকে বলছি। অফিসার, আমাকে আপনি চেনেন? হ্যাঁ বলুন অফিসার। আপনি ওপরের লাউঞ্জে অপেক্ষা করুন, আমি এখনই আসছি। মোবাইল অফ করে কোণের ডিভানে বসলেন দুর্যোধন মিত্র। অফিসার উঠে এলেন সিঁড়ি বেয়ে, এসে বললেন, গুড মর্নিং মিস্টার মিত্র। বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার মন নিশ্চয়ই আগের থেকে অনেক ভালো। দুর্যোধন কথা না বলে ওর দিকে তাকিয়ে রইলেন। অফিসার হাসলেন। খারাপ খবর বাতাসের আগে ছোটে হয়তো, কিন্তু ভালো খবরও চাপা থাকে না, হয়তো বা তার গতি কম। কী বলতে চাইছেন? আপনার ছেলেকে সুস্থ করার জন্য একজন মহিলাকে কলকাতা থেকে নিয়ে এসেছেন, কিন্তু সেখানেই মুশকিল হয়েছে। দিল্লির কটন প্লেসের থানায় ডায়েরি করা হয়েছে যে আপনি ভয় দেখিয়ে জোর করে তাকে এখানে এনে আটকে রেখেছেন। জোর করে? ভয় দেখিয়ে? অবাক হয়ে গেলেন দুর্যোধন মিত্র। তার সাথে ধোঁকা করা হয়েছে, ব্ল্যাকমেল করা হয়েছে। ওর বাবার চিকিৎসার খরচ দিয়ে আপনি এখানে আসতে ওকে বাধ্য করেছেন। অফিসার, আমি কাউকেই কখনোই ভয় দেখাইনি, ব্ল্যাকমেলও করিনি, আটকেও রাখিনি। বেশ, ওই মেয়েটির স্টেটমেন্ট দরকার। আপনি ডাক্তারের সাথে কথা বলুন। অফিসার উঠে দাঁড়ালেন, বললেন, নিশ্চয়ই, কিন্তু ততক্ষণ আপনি হাসপাতাল ছেড়ে যাবেন না। অফিসার চলে গেলে দুর্যোধন মিত্রের মনে হলো কে ডায়েরি করেছে তা অফিসার বললেন না। না জিজ্ঞেস করলে এরা কি নিজ থেকে কিছু জানায়? জানায় না। আধ ঘন্টা পরে ফিরে এলেন অফিসার। থ্যাংক ইউ মিস্টার মিত্র, আপনার কথাই ঠিক, আমরা মিসেস মিত্রকে জানিয়ে দেব। মিসেস মিত্র? উঠে দাঁড়ালেন দুর্যোধন মিত্র। বলতে আমার খুব খারাপ লাগছে। অভিযোগটা তিনিই করেছেন, এই অভিযোগটা তারই ছিল। উনি নিজে কমপ্লেন করেছেন? না, একজন এমপির মাধ্যমে। ছেড়ে দিন, এবার আপনি যেতে পারেন। গোটা দিন ধরে কৃষ্ণা মিত্রকে ফোন করে দুর্যোধন মিত্র শুনতে পেলেন ওটার সুইচ অফ করে রাখা হয়েছে। শেষ পর্যন্ত রামচন্দ্র বণিককে ফোন করলেন তিনি। রামবাবু, এ কি দাদা বলছেন কেন? আমাকে বাবু বলছেন কেন দাদা? লীলাকে আমি ব্ল্যাকমেল করে এখানে এনেছি একথা পুলিশে না জানিয়ে আমাকে তুমি জিজ্ঞেস করতে, দুর্যোধন মিত্র বললেন। পুলিশকে বলেছে, আমি তাদের জানিয়েছি। আর কথা বাড়ালেন না দুর্যোধন মিত্র। ফোনটা রেখে দিয়ে আফসোস হলো কেন সে টেলিফোন করতে গেল। উত্তরটা যে এরকম হবে তা তো তার জানাই ছিল, সে তো জানতই। গলি থেকে বেরিয়ে সামনে দাঁড়ানো অটোয় উঠলেন। হাসপাতালের ঠিকানা বললেন মিসেস মারিয়া। এখন সন্ধে পার হয়ে গেছে। পার্বতীকে বারবার বলে এসেছে যে কেউ বেল বাজাক সে যেন দরজা না খোলে। হু করে অটো ছুটে যাচ্ছিল নির্জন রাজপথ দিয়ে। সাধারণত অটোওয়ালাদের শর্টকাট চিনিয়ে দিতে হয়, কিন্তু এ দেখা যাচ্ছে সবই জানে। তাকে হাসপাতালের সামনে নামিয়ে দিতেই তিনি ভাড়াটা এগিয়ে দিলেন। লোকটা হিন্দিতে বলল,
ম্যাডাম, ভাড়া আমি পেয়ে গেছি, উল্টো আপনাকে কিছু একটা দেওয়ার আছে। পকেট থেকে একটা খাম বের করে মারিয়ার হাতে ধরিয়ে দিতেই সে সজোরে অটোটা চালিয়ে চলে গেল। মারিয়া এতটাই ঘাবড়ে গিয়েছিল যে হাসপাতালের সামনে দাঁড়িয়ে খামটা না খুলে সে সোজা ভেতরে চলে এসেছিল। লকার রুমে ঢোকে সে খামটা ছিঁড়ে চিঠি বের করেছিল। চিঠির সঙ্গে একটা ছোট্ট ট্যাবলেট রাখা ছিল। কাউকে উদ্দেশ্য না করে লেখা চিঠিতে বলা হয়েছে, আজ রাত 2টো থেকে 3টার মধ্যে ট্যাবলেটটা গুঁড়ো করে এমনভাবে স্যালাইনের বোতলে ঢেলে দিতে হবে যা বাইরে থেকে বোঝা যায় না। যদি সেটা করতে অসুবিধা হয় তাহলে গ্লাসের সামান্য জল গুলে তরল পদার্থ পেশেন্টকে খাইয়ে দিতে হবে। দেওয়ার পরে গ্লাস এমনভাবে ধুয়ে ফেলতে হবে যাতে তার গায়ে কোনো ওষুধের চিহ্ন না থাকে। এসবই তাকে শুধু মেয়ের নিরাপত্তার কারণে করতে হবে না, আগামীকাল সন্ধ্যার মধ্যে তার বাৎসরিক বেতনের পরিমাণ টাকা তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। চিঠিটা ইংরেজিতে লেখা, কম্পিউটারে টাইপ করা, যে লিখেছে তার কোনো হদিসই নেই। মারিয়ার মেরুদণ্ড আচমকাই বরফ হয়ে গেল। তাড়াতাড়ি একটা চেয়ার টেনে বসে পড়ল সে। এই সময় একজন নার্স লকার রুমে ঢোকে তাকে দেখে এগিয়ে এলো। এই, কী হয়েছে মারিয়া? মাথা নেড়ে মারিয়া জানালো তার কিছুই হয়নি। তোমার হাতে ওটা কি? ও কিছু না। দ্রুত চিঠিটা ব্যাগে ঢুকিয়ে ফেলল মারিয়া। সেই আগন্তুক নার্স বলল, কিন্তু মারিয়া, তোমাকে খুব অসুস্থ মনে হচ্ছে। না না, আমি ঠিক আছি, উঠে দাঁড়ালেন মারিয়া। টয়লেটে গিয়ে মুখে জল নিয়ে খানিকটা ধাতস্থ হয়ে মারিয়া স্থির করল কি না, কিছুতেই সেই ট্যাবলেট সুন্দরকে খাওয়াবে না, কিছুতেই সেই ট্যাবলেট সুন্দরকে দেবে না। কেবিনে ঢুকে মারিয়া দেখল লীলা সুন্দরের মাথার পাশে বসে আছে। বয়স্ক নার্স, যিনি দ্বিতীয় শিফটের ডিউটিতে এসেছিলেন, বললেন, আজ 4বার চোখ খুলেছে পেশেন্ট। ডাক্তার নির্দেশ দিয়েছেন আর কোনো ইমপ্রুভমেন্ট দেখলেই তাকে যেন খবর দেওয়া হয়। মারিয়া এগিয়ে গিয়ে লীলার মাথায় হাত রাখলো, বলল, তুমি ডিনার করেছো? মাথা নেড়ে হা বলল লীলা। যাও, ওপরে গিয়ে রেস্ট করো, আমি তো এসে গেছি। লীলা তবু নড়ল না, নিজের চেয়ারে বসে ওদের দেখছিল। মারিয়া, এই ছেলেটাকে মেরে ফেলে কার লাভ হবে? আজ যদি সে ওদের কথা না শোনে তাহলে জুলিয়ার জীবন বিপন্ন হবে, এটা ওরা বুঝিয়ে দিয়েছে। মারিয়া উঠে সোজা ট্যাবলেটে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। এক মুহূর্ত ভেবে বাড়িতে ফোন করলো। ফোন বাজছে, তারপর পার্বতীর গলা, হ্যালো পার্বতী, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। জুলিয়া খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ। তুমি কখনোই দরজা কিন্তু খুলবে না, ঠিক আছে? ফোন কেটে দিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল মারিয়া। তারপর মনটা শক্ত করে নাম্বারটা ডায়াল করলো। বহুদিন আগের নাম্বারটা পেয়ে মনে হয়েছিল যদি কখনো দরকার হয় তাই সেভ করে রাখি, আজ ওটা কাজে লাগাতে হবে। ওপাশ থেকে হেরে গলায় কেউ একটা প্রশ্ন করলো, হ্যালো। রাত 12টা নাগাদ চোখের পাতা কাঁপড় সুন্দরের। ঝুঁকে পড়ল লীলা। সুন্দর, ও সুন্দর, আমি লীলা, আমি লীলা। ধীরে ধীরে চোখ খুলল লীলা, কিন্তু সেই চোখ কিছুই দেখছে না। দুহাতে লীলা মুখ ঘুরিয়ে নিল নিজের দিকে। সুন্দর, আমি লীলা। লীলা? হ্যাঁ সুন্দর, আমি লীলা। লীলা ঠোঁটের কোণে কি একটা হাসি ফুটে উঠল। আমি তোমার পাশে আছি সুন্দর। সাথে সাথে ডান হাতের আঙুলটা নড়ল সুন্দরের, সেটা আলতো করে ধরল। তুমি কিন্তু ভালো হয়ে যাবে সুন্দর। টয়লেট থেকে বেরিয়ে মন্ত্রমুগ্ধের মতো দৃশ্যটা দেখছিল মারিয়া। হুশ ফিরতেই ইন্টারকমে কথা বলল, ডাক্তার, হিজ সেন্স ইজ কামিং। পরের 15 মিনিট কেবিনে দুজন ডাক্তার তাদের যাবতীয় অভিজ্ঞতা নিয়ে পরামর্শ করার পর স্থির করলেন একটা ছোট্ট অপারেশন করতে হবে, যে কারণে অফিসকে বলা হলো দুর্যোধন মিত্রের সাথে যোগাযোগ করতে। দেখা গেল দুর্যোধন মিত্রের মোবাইলের সুইচ অফ। হোটেল অপারেটর জানালো ল্যান্ডলাইনে কেউ রেসপন্স করতে না, অথচ অপারেশন করতে মিস্টার মিত্রের সম্মতি দরকার।
কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে 2 ফার্লক দূরে পুলিশ স্টেশনের সামনে গাড়িটা থেমেছিল। দুর্যোধন মিত্র গাড়ি থেকে নামতেই অফিসার এগিয়ে এলেন। গুড মর্নিং মিস্টার মিত্র, কী ব্যাপার, এত রাতে আমাকে এখানে ডেকে আনলেন কেন? দুর্যোধন মিত্র অনেক বিরক্ত। ভেতরে আসুন বলছি। যে ঘরে তাকে নিয়ে যাওয়া হলো সেখানে ঢুকে চমকে উঠলেন দুর্যোধন মিত্র। একে কি আইডেন্টিফাই করতে পারছেন? অবশ্যই, ও তো আমার ওখানে কাজ করতো, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক। তারপর ও মিস্টার রামচন্দ্র এমপির কাছে চাকরি পায়। অফিসার, ওকে জিজ্ঞেস করুন, ওকে জেরা করুন, ওই বলতে পারে কে আমার ছেলেকে খুন করতে চেয়েছিল। খুনি ওকেই কাজে লাগিয়েছিল। দুর্যোধন মিত্র এখন উত্তেজিত। আপনি বসুন মিস্টার মিত্র। দুর্যোধন মিত্র চেয়ারে বসলে অফিসারদের ইঙ্গিতে আর একজন অফিসার যাদের ঘরে নিয়ে এলেন তাদের দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। মিসেস কৃষ্ণমিত্র এবং রামচন্দ্র বণিককে ঘরে এনে দুদিকে বসানো হলো। অফিসার বললেন, আপনাদের তিনজনকে এ সময় এখানে আনার জন্য আমি অত্যন্ত দুঃখিত। গত 2 দিন আমি নর্থ বেঙ্গলে ছিলাম, সেখান থেকে ফিরে এসে মনে হলো আপনাদের সঙ্গে কথা বলা দরকার, সেটাই শুরু করি। রামচন্দ্র বললেন, আপনার মতো এসপি লেভেলের অফিসারের সঙ্গে আমি কথা বলতে বাধ্য নই, আর কথা যদি বলতেই হয় সেটা আমার লয়ার বলবেন। মাননীয় এমপি মশাই, স্মরণ করিয়ে দিচ্ছি আমি ওপরতলার নির্দেশেই কাজ করছি। তাছাড়া আমি তো আপনাদের কথা বলতে একবারও বলিনি চা খাবেন না কফি খাবেন। তিনজনের কেউই মুখ খুললেন না। অফিসার বললেন, সুন্দরকে খুন করার চেষ্টা করেছিল না, ওটা সেফ দুর্ঘটনা, তা নিয়ে আমার দ্বন্দ্ব ছিল। কিন্তু সুন্দরের ভাঙাচোরা গাড়ির গায়ের সুমোর বডির রং পাওয়া যাওয়ার পর ওটা যে দুর্ঘটনা না অন্য কিছু সে সন্দেহ কিন্তু থেকেই যায়। দুর্ঘটনা হলে বেঁচে যাওয়া ড্রাইভার তৎক্ষণাৎ সবাইকে জানাতো। হতে পারে তার উপর দোষ পড়বে ভেবে সে চেপে যাচ্ছে, কিন্তু সুমো গাড়ির ব্রেক স্টিয়ারিং একদম ঠিক ছিল। তাহলে দুর্ঘটনাটা ঘটল কেন? সুন্দরের গাড়ি ছিল গাছের দিকে, সে নিশ্চয়ই নিজে থেকে ধাক্কা খেয়ে খাদে পড়বে না। 2, সুমোর ড্রাইভারকে খুন করা হলো, তার মানে লোকটাকে অন্য কেউ কাজে লাগিয়েছিল। কে সে? সুমোর ড্রাইভার ভাড়ার গাড়ি চালাতো। তদন্তে জানা গিয়েছে দুর্ঘটনার আগে এবং পরে সে ওই লোকটির সাথে দেখা করেছে। আমাদের জেরায় ওই লোকটি তার স্বীকার করেছে। ঘরের এক কোণে জড়সড় হয়ে বসা নেপালিটিকে দেখালো অফিসার, কিন্তু ও আমাদের এখনও জানায়নি কেউ ওকে সুমো গাড়ির ড্রাইভারের সাথে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছিল কি না। 3, এখন দেখা যাক সুন্দর মৃত্যুতে কার লাভ হতো। প্রথম সন্দেহ মিসেস কৃষ্ণমিত্রের। মিস্টার মিত্রের পরেই সুন্দর ওই বিপুল সম্পত্তির মালিক হবে। দ্বিতীয় স্ত্রী হিসাবে মিসেস মিত্র যা পাবেন তাতে তার মন ভরবে না। সুন্দর না থাকলে পুরোটাই তার দখলে যাবে। এটা মিথ্যা, একদম মিথ্যা অভিযোগ। কৃষ্ণমিত্র চিৎকার করে উঠলেন। হয়তোবা তাই, কিন্তু কোনো লয়ারের অনুপস্থিতিতে কথা না বলাই বোধহয় উচিত। হ্যাঁ, এই উদ্দেশ্যে তার প্রিয় কর্মচারীকে মিস্টার মিত্রের কেয়ারটেকার বরখাস্ত করার পরে তিনি রামচন্দ্র বণিক মশাইয়ের কাছে চাকরির জন্য সুপারিশ করেন। তাহলে ধরে নিতেই হবে এই লোকটি সুন্দর ষড়যন্ত্রের অন্যতম শরিক, হত্যাকাণ্ডে সে জড়িত। এবার আসুন 4 নম্বর। এবার শ্রীরামচন্দ্র বণিক খুব সামান্য একটা অবস্থা থেকে তিনি শ্রমিক আন্দোলনের নেতা হিসাবে যখন পরিচিত হচ্ছিলেন তখন মিস্টার দুর্যোধন মিত্র তাকে স্নেহ করতে শুরু করে দেন। একমাত্র তারই অনুগ্রহে প্রথমে এমএলএ, পরে এমপি হন মিস্টার বণিক। কিন্তু এত সব হওয়া সত্ত্বেও ওই এলাকার যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তাকে মিস্টার মিত্রের কথাই শুনতে হতো। ফলে তার মনের মাঝে একটা হীনমন্যতাবোধ জন্ম নেয়।
মনে হলো তিনি মিস্টার মিত্রকে শত্রু বলেই ভাবতে শুরু করে দেন, আর সেই মানসিকতা থেকেই আঘাত হানতে তার পক্ষে ওই সুন্দর মিত্রকে বেছে নেওয়াটা খুব স্বাভাবিক। 5 নম্বরের কথা বলি। সমস্যার সমাধান এইভাবে ভাবলে খুবই সহজ হয়ে যায়, কিন্তু যখন সমাধানে পৌঁছবো তখনই কিছু মুশকিল হয়ে যাচ্ছে কয়েকটা ব্যাপার নিয়ে। সুন্দর যে রাতে দার্জিলিংয়ে পৌঁছেছিল তা মিসেস মিত্র অথবা মিস্টার মিত্র অথবা মিস্টার বণিক কেউ জানতেন না। হিলটপে কারো জানা ছিল না যে দার্জিলিংয়ে যে সুন্দর রয়েছে তা মিস্টার মিত্র জানতে পারেন পরে। তিনি পুলিশকে সুন্দরের নিরুদ্দেশের কথাও জানিয়েছিলেন। তারাই মিস্টার মিত্রকে জানিয়েছিল বিষয়টি। সুন্দর যখন তাকে ফোন করে তখন তিনি তাড়াতাড়ি ফিরে আসতে বলেন। সুন্দর কিন্তু সে কথা শোনেনি। সম্ভবত সে তার বাবাকে জানায় যে লীলাতের বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে তবেই সে ফিরবে। সুন্দর যে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ফিরছে তা মিস্টার মিত্র ছাড়া আর কারো জানার কথা ছিল না। এ সময় ফোনটা বেজে উঠল অফিসারের। সব শুনে মোবাইল এগিয়ে দিলেন তিনি দুর্যোধন মিত্রের দিকে। ইমিডিয়েটলি সুন্দরের একটা অপারেশন করতে চান ডাক্তাররা। ওরা আশা করছেন এর ফলে সে বেঁচে যাবে। আপনার ওপিনিয়ন চাইছে। দুর্যোধন মিত্রের হাত কাঁপছিল। মোবাইল নিয়ে হ্যালো বলে ওদিকের বক্তব্য শুনলেন চুপচাপ। তারপর শ্বাস ফেলে বললেন, আপনারা যা ভালো মনে করেন করুন। ওপাশ থেকে ডাক্তার কিছু একটা বললেন। দুর্যোধন মিত্র বললেন, কিন্তু আমি এখন তো হোটেলে নেই। কথাটা শুনে ম্লান হেসে রিসিভারটা এগিয়ে দিলে বললেন তিনি। অফিসার বললেন, ওকে ডক্টর, উই আর হিয়ার। আমি যে সময় পুলিশ স্টেশনে থাকবো তা আপনি কি হাসপাতালকে জানিয়েছিলেন? হ্যাঁ, যদি আপনাকে ওদের দরকার হয়। মোবাইলটা অফ করে অফিসার বললেন, হ্যাঁ, আমরা যেখানে শেষ করেছিলাম। সুন্দর যে বাগডোগরা এয়ারপোর্ট থেকে পাহাড়ে একা গাড়ি চালিয়ে আসছে এই খবর না জানা থাকলেও কেউ ওকে খুনের পরিকল্পনা করতে পারে না। এয়ারপোর্ট থেকে দুর্ঘটনা স্থানে আসতে অন্তত 2.5 ঘন্টা সময় লাগে। মাঝখানে নিচের সমতলের শহর পার হতে হয়। এই সময়ের মধ্যে খুনিকে সম্পূর্ণ ব্যবস্থাটা করতে হয়েছে। অচেতন ড্রাইভারের উপর দায়িত্ব দিলে সে হয়তোবা সুন্দরকে চিনতেই পারত না। অতএব সেরকম একজনকেই পাঠানো হয়েছিল আপনাদের শহর থেকে। দুর্ঘটনাস্থলে পৌঁছাতে তার 20 মিনিট লেগেছিল। তার আগের সময়টাতেই খুনি বা তার লোক ওকে কি করতে হবে তা বুঝিয়েছিল। লোকটি সুমো গাড়ি নিয়ে 20 মিনিট নিচে নেমে গাড়ি ঘুরিয়ে অপেক্ষা করছিল সুন্দরের জন্য। সুন্দর নিশ্চয়ই ওপরে ওঠার সময় সুমোটাকে দেখতে পেয়েছিল। কথা হয়েছিল কিনা তা আমরা জানি না, কিন্তু আমি আগে আপনাদের বলতে চাইছি সুন্দর ওই সময় ফিরে আসার খবর যার জানা ছিল একমাত্র তার পক্ষেই খুন করাটা সম্ভব। মাফ করবেন মিস্টার মিত্র, সন্দেহের কাঠগড়ায় আপনাকে দাঁড় না করানো ছাড়া আমাদের তো আর অন্য কোনো উপায় নেই। সঙ্গে সঙ্গে দুর্যোধন মিত্র চেঁচিয়ে উঠলেন, ননসেন্স! কী যাতা বলছেন? আমি ওই সুমার ড্রাইভারকে চিনি না। এটা একটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। তাছাড়া আপনি কি একজন উন্মাদ অফিসার? আমার একমাত্র সন্তানকে আমি খুন করব? অফিসার এবার মুখ খুললেন। ইতিহাসে এরকম ঘটনা প্রচুর রয়েছে। আপনার মতো ধনী শিল্পপতি, বিশাল হোটেলের মালিক, ভারতবর্ষের এক প্রান্তে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ, আপনার বিশাল সম্মান আপনি কোনো কিছুর বিনিময়ে হারাতে চান না। আপনার ছেলে একটা সাধারণ রিসেপশনিস্টের রূপে পাগল হয়ে তার বাবার চিকিৎসার জন্য দার্জিলিং ছুটে যাচ্ছে, এটা আপনার কাছে বরদাস্ত করা সম্ভব ছিল না। তবুও যদি তা করতেন
সে নিজের টাকায় তাদের প্লেনে করে কলকাতায় পাঠাচ্ছে, মানে মেয়েটির সাথে অনেকখানি সে জড়িয়ে গেছে। ভবিষ্যতে ওই মেয়েকে যদি সে বিয়ে করে তাহলে আপনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব ব্যাপার, কিন্তু বিয়ে হয়ে গেলে আপনি কিছুই করতে পারতেন না। অফিসার থেমে থেমে কথাগুলো বললেন। এই সময় রামচন্দ্র বণিক হাত তুললেন। অফিসার ওদিকটায় মুখ ঘুরিয়ে বললেন, আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, আমি কিছু বলতে চাই। আমি ওদের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ। সুন্দর ছেলেটি আমেরিকায় পড়তে গিয়ে নারী গঠিত ব্যাপারে বারবার জড়িয়েছিল। ওই চরিত্রহীন ছেলের ব্যাপারে বেশ বিরক্ত ছিলেন মিস্টার মিত্র। ওকে সংশোধন করার শেষ চেষ্টায় আমেরিকা থেকে নিয়েও এসেছিল, কিন্তু এখানে এসে সে কোনোই কাজ করতো না। শোনা যায় হিলটপ হোটেলের ঘরে বসে সে শুধু মদ্যপান করত। এসব কারণে ছেলের উপর ভয়ঙ্কর অসন্তুষ্ট ছিলেন মিস্টার মিত্র। রামচন্দ্র বললেন, মিসেস মিত্র, আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, আমাদের বিয়ের সময় সুন্দর আমেরিকায় ছিল, তাকে আনা হয়নি। আমি জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন সে এসে সমস্যা তৈরি করতে পারে। আমি যতবার এই শহরে ছিলাম তাকে বাড়িতে ঢুকতে দেননি তিনি। সুন্দরকে হোটেলেই থাকতে হতো। ছেলের সম্পর্কে ওর কোনো স্নেহ মায়া কিছুই ছিল না। উনি প্রায় বলতেন আমার সন্তান হলে সেই উত্তরাধিকারত্ব পাবে, কিন্তু কাউকে বঞ্চিত করে আমি সুখী হতে চাইনি। গলাটা যেন ভিজে গেল কৃষ্ণমিত্রের। ঠিক তখনই একজন অফিসার ঘরে ঢুকে তার তদন্তকারী অফিসারকে নিচু গলায় কিছু বলে একটা ফাইল এগিয়ে দিলেন। তাতে চোখ বুলিয়ে ভদ্রলোক দুর্যোধন মিত্রের কাছে ফাইলটা নিয়ে গিয়ে বললেন, হসপিটাল থেকে পাঠিয়েছে, অপারেশনের আগে আপনার সই দরকার। সইটা আমাদের সামনে করা হয়েছে বলে জানাতে হবে। দুর্যোধন মিত্র সই করে দিলেন। ফাইলটা অফিসারকে ফিরিয়ে দিলে তিনি বেরিয়ে গেলেন। তদন্তকারী অফিসার এবারে জিজ্ঞেস করলেন, মিস্টার মিত্র, আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই। আপনি এতক্ষণ যা বললেন সবই আমার আপনার কল্পনাপ্রসূত মনে হচ্ছে। ওয়েল, আপনি সেটা আদালতে প্রমাণ করবেন। ওয়েল মিসেস মিত্র, মিস্টার বণিক, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আপনারা এখান থেকে যেতে পারেন, তবে যাওয়ার সময় এই বেচারাকে সঙ্গে নিয়ে যান। একে আর আমাদের কোনো প্রয়োজন নাই। অফিসার নেপালি লোকটাকে ইশারা করলেন। রামচন্দ্র বণিক জিজ্ঞেস করলেন, মিস্টার মিত্র, ওকে আমার প্রশ্ন করার দরকার আছে। উনি আমাদের কাস্টডিতে থাকবেন। নো, চিৎকার করে উঠলেন দুর্যোধন মিত্র, আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে চাই। তার জন্য অনেক সময় পাবেন আপনি মিস্টার মিত্র। বাইরে বেরিয়ে এসে রামচন্দ্র বললেন, ওহ, বুকের ওপর থেকে পাথরটা যা নেমে গেল। যা বলেছ, হত্যার চেষ্টার জন্য কত বছর জেল হয়? মিসেস মিত্র জিজ্ঞেস করলেন। ইটস ডিপেন্ডস, 10 তো হবেই। রামচন্দ্র বলল, এখন থেকে আপনাকে আমাদের শহরেই থাকতে হবে। আপনি কি আপনার গাড়িতে যাবেন? আমি? ঠিক আছে, আপনার সঙ্গেই যাচ্ছি। আমাদের কেউ ফলো করুক। এই লোকটা নিয়ে এখন কি করা যায়? ওকে নিউ দিল্লি স্টেশনে নামিয়ে দেবো। এই, পেছনে উঠে বসো। রামচন্দ্র গাড়ি চালাচ্ছিল, পাশে মিসেস মিত্র। পেছন থেকে লোকটা বলল, সাব, আবার কি হলো? আমি এখান থেকে নেপালে চলে যাব। যাও, রক্সল হয়ে চলে যেও। তাহলে আমাকে কয়েকটা টাকা দিয়ে দিন। কিসের টাকা? আপনি মাত্র 5,000 দিয়েছেন, আরও 45 দেবার কথা ছিল। আবার মেম সাহেবও 50 দেবেন বলে বলেছিলেন। সাব, ওই টাকা পেলে গ্রামে গিয়ে খেতি করে আমি আমার জীবন কাটিয়ে দিতে পারবো। কিন্তু আমি যা বলেছিলাম তুমি তো সে কাজ করনি। কী করে করব? হাসপাতালে ঢুকতেই পারিনি। নিউ দিল্লি স্টেশনের কাছে পৌঁছে পকেট থেকে একটা 10,000-এর বান্ডিল বের করে দিয়ে লোকটার দিকে ছুড়ে দিয়ে রামচন্দ্র বলল, নেমে যাও। সাব, আপনি বেইমানি করছেন। কি এত বড় কথা? তুমি কি চাও তোমার অবস্থা ওই সুমো গাড়ির ড্রাইভারের মতো হয়?
যাক, যাও, নেমে যাও, বেশ জোরে ধমক দিল রামচন্দ্র বণিক। লোকটা চুপচাপ নেমে গেল। কৃষ্ণা বলল, এখন কটা বাজে? 2:30 বাজে। লেটস গো টু সাম প্লেস। এরকম রাত সেলিব্রেট না করলে ভালো লাগবে না। থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু আপনার শরীর যদি খারাপ হয়? শরীর? শুনেছি মিত্র পরিবারের বংশধর আসছে। সঙ্গে সঙ্গে সজোরে হেসে উঠলেন মিসেস কৃষ্ণা মিত্র। রামচন্দ্র গাড়ি চালাতে চালাতে অবাক হয়ে তাকালো। অ্যাম আই অল রাইট? ওটা বলে দুর্যোধনকে শেষ চেষ্টা করেছিলাম মডিফাই করার। আবার হাসলেন মহিলা। আমি কি পাগল? হোটেল সিজার্সের সামনে গাড়ি থামতেই ঘড়িতে 3টে বাজলো। এখানকার নাইট ক্লাব ভোর 4টে পর্যন্ত খোলা থাকে। হোটেলের কর্মচারীদের হাতে গাড়ির চাবি দিয়ে 2 পা এগোতেই ভূত দেখার মতো দাঁড়িয়ে গেলেন মিসেস কৃষ্ণামিত্র। তার দৃষ্টি লক্ষ্য করে পেছনে ফিরলেন রামচন্দ্র বণিক। অফিসার এগিয়ে এলেন। এই ভোরে আপনারা নিশ্চয়ই একটু আনন্দ করতে এসেছেন, কিন্তু সরি, আমি সেটা অ্যালাউ করতে পারছি না। মানে, আপনি কি বলছেন? চেঁচিয়ে উঠলেন মিসেস কৃষ্ণমিত্র। এ সময় আর একটা গাড়ি এসে পেছনে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ সাব ইন্সপেক্টর যাকে টেনে বের করে আনলো, তাকে দেখে দুজনের চোখই বড় হয়ে গেল। অফিসার এগিয়ে গিয়ে ইন্সপেক্টরকে বললেন, ওটা নিয়ে এসেছেন? হ্যাঁ স্যার, এই যে একটা ছোট্ট যন্ত্র। এগিয়ে দিলেন ইন্সপেক্টর। সেটা নিয়ে দ্বিতীয় গাড়ি থেকে রেকর্ড প্লেয়ার বের করে চালিয়ে দিলেন রামচন্দ্রের। গলা শোনা গেল, ও! বুকের ওপর থেকে পাথরটা নেমে গেল। খানিকটা শোনার পর অফিসার বললেন, মিস্টার রামচন্দ্র বণিক, মিসেস কৃষ্ণমিত্র, সুন্দর মিত্রকে হত্যার চেষ্টার জন্য আপনাদের অ্যারেস্ট করা হচ্ছে। এই লোকটা নিশ্চয়ই প্রাণের দায়ে রাজসাক্ষী হতে রাজি হয়েছে। আমি জানতাম আপনাদের সাথে এমন সব কথা হবে যা ভবিষ্যৎ আমাদের কাজে লাগবে। আপনারা একবারও ভেবে দেখলেন না যে ওকে ছেড়ে দেওয়ার কোনো যুক্তিই নেই? তবুও ছেড়েছিলাম ওই রেকর্ডারটার সাথে দিয়ে। ইন্সপেক্টর, আপনার কাজ শেষ করুন। 3 দিন আগে অপারেশন হয়ে গেছে। ডাক্তার খুবই আশাবাদী। আজ চোখ খুলল সুন্দর। ডাক্তার ইশারায় লীলাকে কাছে ডাকলেন। লীলা পাশে এসে দাঁড়াতেই সুন্দরের ঠোঁটে হাসি ফুটল। হাত বাড়িয়ে লীলার হাত ধরল সে। তারপর ক্লান্ত গলায় জিজ্ঞেস করল, লীলা, তোমার বাবা কেমন আছেন? লীলা জবাব দিতে পারল না। কিন্তু পেছন থেকে দুর্যোধন মিত্রের গলাটা ভেসে এলো। শুনল ওরা দুজনেই, হি ইজ অল রাইট মাই সান, অপারেশন সাকসেসফুল। আমি ওদের অনুরোধ করেছি ডাক্তাররা পারমিশন দিলেই যেন আমাদের শহরে অতিথি হয়ে আসেন। সুন্দর তাকালো, বাবা, অতিথি? এখন পর্যন্ত তো ওদের আমার অতিথিই বলতে হবে। ডাক্তার বললেন, উই আর গ্রেটফুল টু লীলা, ওর জন্যই সব সম্ভব হলো। আমি কি সবাইকে অনুরোধ করতে পারি এই কেবিনটার বাইরে যেতে? নার্স, আপনিও চলুন। সঙ্গে সঙ্গে কেবিনটা খালি হয়ে গেল। ধীরে ধীরে পা ঠেলে ঠেলে বের হলেন। অবশেষে দুর্যোধন মিত্র। এখন কেবিন খালি, আর এই কেবিনের ভেতর এখন শুধু লীলা এবং সুন্দর। বন্ধুগণ, প্রেম সুন্দর, আর মিলনের মাধ্যমেই শেষ হলো লীলা আর সুন্দরের এই অনবদ্য ভালোবাসার গল্প। শেষ হলো প্রেম আর প্রতিহিংসার গভীর রহস্যময় এই থ্রিলার, যা লিখেছেন সমরেশ মজুমদার তার লীলা সুন্দর উপন্যাসে। শেষ হয়ে গেল সবকটা উপন্যাস। আগামী মঙ্গলবার ফিরব নতুন উপন্যাস নিয়ে। আগামী শুক্রবার ফিরব আবারও নতুন উপন্যাস নিয়ে, এবং রবিবার থেকে শুরু করব নতুন উপন্যাস। আমার কামালের বিবিধ চ্যানেলটি আপনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন
এবং এতক্ষণ সাথে থাকলেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।